আপকি আদালতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ওপর অভিযোগ হলো যে উনি বিরোধীদের নিয়ে হাসি ঠাট্টা করেন। দেখুন, একে তো আপনি রাহুল গান্ধীর থেকে ওনার সিট নিয়ে নিয়েছেন, 40 বছরের পুরনো ওনার। আমি ঠিক জনসাধারণ দিয়েছে, কিন্তু তারপরেও আপনি বলছেন উনি পালিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, খুব নম্র হয়ে বলছি, পায়ে হেঁটে গেছেন। আর সব থেকে বড় মজা আপনি করেছেন, ওনার একটা ছবি আপনার ইনস্টাগ্রামে দিয়েছেন, সেটা সবাইকে দেখাতে চাই একবার। দেখুন, আপনি রাহুল গান্ধীকে উল্টো করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, ভগবানের নাম লেখা কুর্তাকে উল্টো করে পড়ে? না। আর আপনি লিখেছেন, এবার ঠিক আছে। তো এখন জনগণ বলুক যে যখন নাম উল্টো লেখা আছে তখন সেটা সোজা করা ঠিক। এখন ওনার পার্টির লোক ওনাকে তপস্বী বলেন, তপস্যা করছিলেন উনি। শেহজাদাকে তপস্বী বানিয়ে দিলেন, সেটাই হলো জনতার উপলব্ধি। দেখুন, তপস্যার ব্যাপারে উনি কিছু বলেছেন আর কিছু প্রশ্নও করেছেন। আমি চাই আপনি সেটা শুনুন আর ডিরেক্টলি তার জবাবও দিন। শুনতে দিন। হ্যাঁ, আগে শুনুন। ये लोग कौन थे? ये लोग तपस्या करते थे। इस धरती पे नफरत फैलाई थी क्या? आपने महाभारत पढ़ी है क्या? उसमें लिखा है कि पांडवों ने डिमोनेटाइजेशन किया क्या? नोटबंदी की थी क्या? गलत जीएसटी लागू की थी क्या? कभी करते? कभी नहीं करते। क्यों नहीं करते? क्योंकि वो तपस्वी थे। এবার আপনি বলুন যে পাণ্ডবরা জিএসটি বসায়নি। পাণ্ডব এখন জনগণ যদি হাসি বন্ধ করে তাহলে আমি বলি, ব্যাপারটা হলো রজত বাবু, রাহুল বাবু এই কারণেই মহান। আমি মহান বলছি কারণ মহাভারতে জিএসটি শুধু উনি খুঁজতে পারেন। গীতার উপদেশ না শুনে পাণ্ডবদের কাছে নয়তো কৃষ্ণ ভগবানের কাছে নোটবন্দির ওপর ব্যাখ্যা উনি একমাত্র আশা করতে পারেন। কিন্তু আপনারা সবাই হাসছেন। একটা কথার ওপরে আপনাদের নজর আকৃষ্ট করতে চাই। যার ক্লিপ আপনারা এক্ষুনি দেখলেন, উনি একজন রাজনৈতিক পরিবারে মানুষ হয়েছেন। তার মানে সারাদিন উনি রাজনীতির মধ্যেই থাকেন। সেই পলিটিক্যাল লেগেসির উনি হলেন প্রতিবিম্ব। রজতবাবু চিন্তা আমার নয়, জনতার নয়, ওনার পরিবারের করা উচিত। আর পার্টিরও। আমি এইটুকুই বলবো যে ওনার পার্টি হোক বা পরিবার, যেটা লন্ডনে গিয়ে উনি বলেছেন সেটা ওনার ভেতরের বিষ, যেটা উনি বাইরে প্রকাশ করেছেন। এখানে উনি যা বলছিলেন সেটা ওনার নিজের সাংস্কৃতিক দৃষ্টিকোণ কতটা ঘোলাটে সেটা তার প্রতীক। তাই জেনুইনলি আমারও ছেলে মেয়ে আছে, আমি বলতে চাই চিন্তা আমাদের মধ্যে কারোর প্রয়োজন নেই করার। ওনার মায়ের নিশ্চিতভাবে চিন্তা করা উচিত। এমন জিনিস আজকাল আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সংখ্যায় লোকজন দেখে। আপনাকে নিয়ে সব থেকে বেশি ট্রোল করা হয় আপনার গ্যাস সিলিন্ডারের ছবিটা নিয়ে, যখন আপনি বলেছিলেন গ্যাসের দাম কমাবো। আমার মনে হয় আমি সারা জীবন কংগ্রেসের দুর্বল জায়গা হয়ে থাকব। তার কারণ এটা হলো যে রাষ্ট্রের ইতিহাসে প্রথমবার কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ কংগ্রেসের গড়ে ভোটে হেরেছে। আর এই যে লোকজন একটু আধটু টিপ্পনি কাটছে, তারা তবুও কিছুটা উদার রজতবাবু।
কংগ্রেসের কিছু কিছু নেতা আমার চরিত্র হনন করেছে। গান্ধী পরিবার তাদের সঙ্গে সঙ্গে প্রমোশন করিয়ে দেয়। আমি তো এইটুকুই বলবো, যেসব কংগ্রেসদের মনে হয় আমাকে নিয়ে অভদ্র টিপ্পনি করলে বা মিম বানালে তোমাদের প্রমোশন হয়ে যাবে, ভালোই তো, তোমারও ভালো করে দেব। কিন্তু আপনি আপনার সম্পর্কে আপনার আলাদা আলাদা যে মুড থাকে সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। একটা ছবি আমি দেখাতে চাই, যাতে আপনি আপনার ছোটবেলার আর এখনকার ছবি পোস্ট করেছিলেন, সেটা অবশ্যই দেখুন। আর আপনি লিখেছেন যে কিছুই পাল্টায়নি। সেই একই ধরন, একই কায়দা। আসলে আমি নিজেকে নিয়ে মজা করতে পারি, কারণ আমি জানি আই এম নট আ পলিটিক্যাল জোক। ফাইনাল লাস্ট প্রশ্ন, আমি জনতা থেকে আরেকটা প্রশ্ন নেব। আমার প্রশ্ন এটা হলো যে শোনা যাচ্ছে যে আগামী লোকসভা ভোটে আমেঠি থেকে প্রিয়াঙ্কা ভাডরা আপনার বিরুদ্ধে ভোটে লড়ার প্ল্যান করছেন। তো আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন? রাহুল গান্ধীর তুলনায় প্রিয়াঙ্কা ভাডরা কতটা সমস্যাদায়ক হবে আপনার জন্য? শুনতে পেয়েছিলাম যে উনি 2019-এ বেনারস থেকে দাঁড়াবেন। এবার আমি খুশি যে বেনারসে ওনাদের মনে হচ্ছে না যে ওনাদের ডাল গলতে পারে। তো প্রথমে তো ওনাদের অনেক অভিনন্দন যে বেনারসে মোদির সামনে কংগ্রেস জিততে পারবে না সেটা স্বীকার করে নেওয়ার জন্য। আর যতদূর উনি যাবেন আর আমেঠি থেকে লড়বেন, আর বিজেপি থেকে কে লড়বে সেটা আমি জানি না শর্মাবাবু, কিন্তু এইটুকু নিশ্চয়ই জানি যে বংশ থেকে যেই লড়ুক না কেন, হারানোর সৌভাগ্যটা আমিই পাবো। আজ আমার মনে পড়ে যখন সেই সময়ের যখন রজতবাবু লখনৌতে আপকি আদালতে বলেছিলেন যে ভাই একটা অডিটোরিয়াম তো বানিয়ে দাও, যাতে পরের আপকি আদালত আমরা আমেঠিতে করতে পারি। রজতবাবু, 40 বছর পর আমেঠিতে অডিটোরিয়াম তৈরি হচ্ছে, সেখানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।